দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। একটি ফ্লাইটে যাওয়ার জন্য বিমানবন্দরে যান তিনি। ইমিগ্রেশন চেকিং এর সময় তাকে আটক করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা এবং তাদের মেটিকুলাস। এদিকে আজ দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয় ডক্টর ইউনুস এবং আসিফ নজরুল। সারা দেশবাসী অবাক হয়ে যায় ডক্টর ইউনুসের এই কাজকর্ম দেখে। ডক্টর আসিফ নজরুল হাড়ে হাড়ি ভেঙে দিচ্ছে। কত দানে কত চাল বিএনপি সরকার এবার টের পাবে। একে একে এই ইউনুস সরকারের লোকজন মুখ খুলতে শুরু করেছে। আসিফ নজরুল সাক্ষাৎকার দিয়ে তোলপাড় তৈরি করে দিচ্ছে বিবিসি বাংলায়। এবং আমরা আসলে জানি না যে আবার কিসের বিনিময়ে আমাদের বিএনপি সরকার কি দিয়ে কখন তাকে বাংলাদেশে নিয়ে এসে তার বিচার নিশ্চিত করবেন। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আজকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে। এখন তারেক রহমানের একটা হিসাব হতে পারে, তিনি চাইছেন আওয়ামী লীগ এখন আদালতে গিয়ে এই বিলের আইনগত ভিত্তি আছে কিনা, এই আইনটি। তিন দিক থেকে হচ্ছে বিএনপির পতন। ইউনুসের আন্তর্জাতিক চাপ, জামায়াতের আন্দোলন আর হাসিনার ফেরার চেষ্টা। হঠাৎ করে বিএনপি অসম্ভব ভুল করে ফেলেছে। এবার আর পরিস্থিতি সামাল দিতে পারবে না তারেক জিয়া, তাকে এর ফল ভোগ করতে হবে। বিএনপির ভুলের জন্যই এবার তারেক জিয়াকে পস্তাতে হচ্ছে। আজকে দেখতে পারি ডক্টর ইউনুস এবং আসিফ নজরুল একটি পদক্ষেপ নেন। সেই পদক্ষেপ নিয়ে তারা বিপদে পড়েছে বিমানবন্দরে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনুসের দেশ থেকে চলে যাওয়ার একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যাতে তিনি দেশ থেকে পালাতে না পারেন। সেইটার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা আইন করা হয় এবং ডক্টর ইউনুস বিপদের মুখে পড়েন চারদিক থেকে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে ডক্টর ইউনুস এবং আসিফ নজরুলের অবস্থা এবং দেশের রাজনীতির মধ্যে নতুন যে অসংখ্য ঘটনা ঘটেছে সবকিছু দেখানোর চেষ্টা করবে একটি ভিডিওতে। ডক্টর আসিফ নজরুল হাড়ে হাড়ি ভেঙে দিচ্ছে। কত দানে কত চাল বিএনপি সরকার এবার টের পাবে। একে একে এই ইউনুস সরকারের লোকজন মুখ খুলতে শুরু করেছে। আসিফ নজরুল সাক্ষাৎকার দিয়ে তোলপাড় তৈরি করে দিচ্ছে বিবিসি বাংলায়, প্রথম আলোতে, এরপরে আবার ফেসবুকে লেখালেখি তো আছে। আসিফ নজরুল রিলেভেন্ট হয়ে উঠছেন। দেখেন, আসিফ নজরুলরা গভীর জলের মাছ। এই আসিফ নজরুল একসময় ঘাতক দালাল নির্মূল কমিটি ছিলেন, শাহরিয়ার কবিরের লোক ছিলেন, অধ্যাপক গোলাম আজমের প্রতীকী ফাঁসি দিয়েছেন। সেই আসিফ নজরুল একটা পর্যায়ে এসে গোলাম আজমের প্রশংসা করেন এবং জামাতের প্রশংসা পঞ্চমুখ। এরা কতটা গভীর জলের মাছ এটার মাধ্যমে বোঝা যায়। দর্শক, এই আসিফ নজরুল আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং এই ছাত্র শক্তি যাদের নেতৃত্বে বেসিক্যালি আমাদের 24-এর বিপ্লব হয়েছে, এই ছাত্র শক্তিকে প্যাট্রোনাইজ করতেন আসিফ নজরুল। এবং কে উপদেষ্টা হবে কি এগুলো ঠিক করা, এবং শিক্ষার্থীরা একটা সময় আসিফ নজরুলের উপর সিরিয়াসলি নির্ভর করতেন। স্যার আপনি যা বলেন, স্যার কি করা যায়, স্যার কি করা যায়। আসিফ নজরুল বুদ্ধি দিতেন। এক পর্যায়ে হাসিনার পতন হলো। আসিফ নজরুল তিনি উপদেষ্টা তো হয়েছেন, এমনকি প্রধান উপদেষ্টা হওয়ার লাইনেও ছিলেন। অতএব আসিফ নজরুল ছোটখাটো কিছু না, এবং আসিফ নজরুল কিন্তু পালায়নি এবং পালাবে না। আসিফ নজরুলের শেকড় বাংলাদেশে কতটা গভীর আমি একটু বুঝাই আপনাদেরকে। এরা কারা? এরা হচ্ছে ওই যে প্রথম আলো ডেইলি স্টার, রেজিম যায় রেজিম আসে, বিএনপি জামাত আসে যায়, আওয়ামী লীগ পালায়, কিন্তু প্রথম আলোর কিছু হয় না। প্রথম আলো এমন শক্তি, জামাতকে ধুয়ে দেয় প্রথম আলো ডেইলি স্টার। জামাতকে রাজাকার, স্বাধীনতা বিরোধী, হত্যাযোগ্য করে তোলে। জামাতকে হত্যা করার ন্যারেটিভ উৎপাদন করে এই প্রথম আলো, আর জামাত সেই প্রথম আলোর পক্ষে কান্নাকাটি করে। তাহলে বুঝেন যে প্রথম আলোর পাওয়ারটা কি। এই প্রথম আলোতে যারা আগুন দেয়, পিনাকি ভট্টাচার্য ধানমন্ডি 32 জয় বাংলা করে দিতে পেরেছেন, কিন্তু প্রথম আলোর দিকে চোখ তুলে তাকিয়েছে যারা, তাদেরও শাস্তি হয়েছে, তারাও গ্রেপ্তার হয়েছে। এই প্রথম আলো ডেইলি স্টার ভারতের দালালি করেছে, আধিপত্যবাদের দালালি করেছে, যা ইচ্ছা তা করেছে। তাদের স্বতন্ত্র রাজনীতি আছে, ছিল, 111 ঘটিয়েছে, কিন্তু তারপরও প্রথম আলোকে কেউ কিছু করতে পারছে না। 111 কুশীলভরা গ্রেপ্তার হচ্ছে, কিন্তু এই মতিউর রহমান এবং মাহফুজা নামের কিচ্ছু হবে না। রাষ্ট্রে, এটা দুঃখজনক কিন্তু এটা বাস্তবতা, রাষ্ট্রে কিছু কিছু অর্গান আছে, উপাদান আছে, যাদেরকে কেউ কিছু করতে পারে না। জামাত ক্ষমতায় আসলেও ওই প্রথম আলোকে আব্বা আব্বা বলে ফুল দিয়ে আসতে হবে। সারা জীবন জামাত শিবিরকে কিভাবে উপস্থাপন করেছে,
কতটা নোংরা ভাবে। আর সে জামাত শিবির প্রথম আলোর প্রতি হুমড়ে খেয়ে পড়ে, স্যার 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 স্যার। প্রথম আলো যদি দাওয়াত দেয় জামাতের কাউকে সাক্ষাৎকার নিচ্ছে, খুশিতে খুশি, খুশিতে কত কত। এবং আমরা আসলে জানি না যে আবার কিসের বিনিময়ে আমাদের বিএনপি সরকার কি দিয়ে কখন তাকে বাংলাদেশে নিয়ে এসে তার বিচার নিশ্চিত করবেন। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আজকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে। খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে আশ্রয় দিয়েছে ভারত, বিগত 16 বছর বাংলাদেশের উপরে আধিপত্য চালিয়েছে ভারত, বিগত পুরো সময় আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশ থেকে নিজের স্বার্থ হাসিলের সকল পায়তারা চালিয়েছে ভারত। সেখানে সম্পর্ক স্বাভাবিকের প্রক্রিয়া কিংবা সেই কার্যক্রম তো তাদের উদ্যোগ নেওয়ার কথা, তাদের আসার কথা ছিল। তা না করে আমরা দেখি যেই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এর আগে তারেক রহমানের সাথে বসার বা ডক্টর ইউনূসকে বসিয়ে দেওয়ার উপহার স্বরূপ বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছেন, তিনি আবার সম্পর্ক স্বাভাবিক করতে গিয়েছেন। তো আমাদের আসলে আশঙ্কা হয়, কারণ তিনি যখন যেখানে গিয়েছেন তিনি দিয়ে এসেছেন, কখনো নিয়ে আসতে পারেন নাই। তো সেই জায়গা থেকে আজকে তিনি যখন গিয়েছেন, তিনি নিয়ে আসার আগে তাকে তার হাতে একটা জিনিস দেয়া হয়েছে কি, আমার এক বাংলাদেশি ভাইয়ের লাশ। আজকে লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফ এর গুলিতে আমার আরেকজন বাংলাদেশি ভাইকে হত্যা করা হয়েছে, যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করছেন। তো এভাবে হচ্ছে সম্পর্ক আমাদের স্বাভাবিক হবে। তো আমরা আমাদের জায়গা থেকে আসলে বিএনপিকে এবং তার সংশ্লিষ্ট সবাইকে একটা জিনিস আহ্বান করি, এখন যারা 8 বছর 10 বছর বয়সে ক্লাস 3, 4, 5-এ পড়ে, সেটা থেকে শুরু করে বাংলাদেশের 60-70 বছর প্রত্যেকটা বছরের বা বয়সের মানুষ জুলাই অভ্যুত্থানে রাস্তায় নেমেছিল। বলে যে একটা জেনারেশন অভ্যুত্থান করলে পরের জেনারেশন করে না। আপনাদের কপালে শনির দশা এই কারণেই যে এই অভ্যুত্থানে একসাথে 3টা প্রজন্ম হাতে হাত রেখে রাস্তায় নেমেছিল। কোনো একটা প্রজন্ম যদি 1-2 বছর পরে অংশগ্রহণ না করে, আরো 2টা প্রজন্ম অপেক্ষা করে আছে নব্য কোনো স্বৈরাচার তৈরি হলেই তাদের পতন ঘটানোর জন্য। তো আমরা আমাদের পরিশেষে আমাদের কর্মসূচিটা ঘোষণা করতে চাই। তার আগে একটা কথা শুধু বলি, সংসদে আমাদের অর্থমন্ত্রী ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করলেন 20 জনের। এর মধ্যে আমরা দেখলাম 10 থেকে 11 জন হচ্ছে এস আলম গ্রুপের। আবার সেই এস আলম গ্রুপের প্রতিষ্ঠানকেই তারা নতুন করে কোনো ধরনের শাস্তি প্রদান ছাড়া, কোনো ধরনের ব্যবস্থা নেওয়া ছাড়া তাদেরকে তারা আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে নতুন করে কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছেন। সংসদে কতজন ঋণ খেলাপি এবং কত টাকা ঋণ খেলাপি সেই তথ্য তারা দিচ্ছেন। এখন তারেক রহমানের একটা হিসাব হতে পারে, তিনি চাইছেন আওয়ামী লীগ এখন আদালতে গিয়ে এই বিলের আইনগত ভিত্তি আছে কিনা, এই আইনটি সাংবিধানিক হয়েছে কিনা, এই আইনটি আন্তর্জাতিক আইনের ফ্রেমওয়ার্ক অনুযায়ী বৈধ হয়েছে কিনা, যে প্রশ্নগুলো জাতিসংঘ তুলেছে সে প্রশ্নগুলো তুলুক এবং সেটার মীমাংসা বাংলাদেশের সর্বোচ্চ আদালতে হোক। প্রধানমন্ত্রী তারেক রহমান 17 বছরের নির্বাসিত জীবন শেষে ঢাকায় মাটিতে পা রেখেই বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান, এবং সেই প্ল্যান তিনি করে রেখেছিলেন যে সংসদে যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হবেন তিনি, তখন এটা সংসদে নিশ্চিত করবেন যে একদিকে যেমন গণভোট অধ্যাদেশটি কিছুতেই বিল হিসেবে সংসদে আসবে না এবং ওইসব জুলাই সনদ পাশ টাশ নিয়ে সংসদে অনেক আলোচনা চলবে বটে, কিন্তু সেসবে বিএনপি কর্ণপাত করবে না, তেমনি আওয়ামী লীগ নিষিদ্ধ করে যে অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকার জারি করে রেখেছিল সেটা কোনো দাবি দেওয়ার আগেই আইনে পরিণত করা হবে। আজ সেই দিন যেদিন বিএনপি সরকার
সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার সংসদ বাংলাদেশে সেই অধ্যাদেশকে আইনে পরিণত করলো, যার মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাশ হয়েছে আজকে সংসদে। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটি সংশোধন সহ অনুমোদন করেছে জাতীয় সংসদ। আজ বুধবার দুপুরে এ সংক্রান্ত সন্ত্রাস বিরোধী সংশোধন বিল পাশ হওয়া বিলে অধ্যাদেশের বিষয়বস্তুতে কোনো পরিবর্তন আনা হয়নি, একেবারে হুবহু অধ্যাদেশটি পাশ করা হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, যখন অধ্যাদেশটি বিল হিসেবে পাশ হয়ে গেল, আইনে পরিণত হলো, তখন সন্ত্রাস বিরোধী আইনে যে শাস্তির বিধান আছে, এখন থেকে আওয়ামী লীগ করলে, মানে একটা নিষিদ্ধ সংগঠনের সদস্য হলে বা এই দলটির কোনো কার্যক্রম চালালে কিন্তু শাস্তির বিধান সন্ত্রাস বিরোধী আইনেই দেওয়া আছে, এবং অধ্যাদেশে নিষেধাজ্ঞা অমান্য করলে কি শাস্তি হবে তা উল্লেখ না করলেও সন্ত্রাস বিরোধী আইনে বিদ্যমান শাস্তি কাঠামোতে আছে। যে সংসদে দাঁড়িয়ে একই বলে ফেললেন মন্ত্রী, থলের বিড়াল কি তবে বেরিয়েই এলো? দীর্ঘ 17 বছর পর ক্ষমতায় এসে কি তবে হুঁশ হারিয়েছে বিএনপির কিছু এমপি এবং মন্ত্রীরা? গতকাল জাতীয় সংসদে যে নাটকীয় ঘটনাটি ঘটেছে তাকে এক কথায় বলা যায়, সত্য কখনো চাপা থাকে না। শত চেষ্টা করেও যা গোপন রাখার চেষ্টা করা হয়েছিল, খোদ সরকারি দলের প্রতিমন্ত্রীর মুখ দিয়ে যেন তা আগ্নেয়গিরির লাভার মতো বেরিয়ে আসলো। তাদের এই হঠকারী বক্তব্যের সুযোগ নিয়ে বিরোধী দল এখন বুক ফুলিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, তবে কি আসলেই পর্দার আড়ালে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা নির্বাচন কারচুপি হয়েছিল? সাবেক অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান বিএনপি সরকার যা বারবার অস্বীকার করে আসছিল, মীর শাহে আলমের বক্তব্যে তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। আজকের আলোচনায় আমরা আলোকপাত করব বিএনপি সরকারের স্থানীয় সরকার, পল্লী ও নগর সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কিছু বিস্ফোরক বক্তব্য নিয়ে। সংসদে দাঁড়িয়ে তিনি যেভাবে আত্মবিশ্বাসের সাথে কথা বলছিলেন, তাতে মনে হচ্ছিল তিনি হয়তো ভুলেই গেছেন যেটি একটি পাবলিক ফোরাম এবং তার প্রতিটি কথা ইতিহাসের পাতায় রেকর্ড হয়ে থাকছে। তিনি অত্যন্ত গর্বের সাথে দাবি করছিলেন যে তাদের দলেই কেবল আসল মুক্তিযোদ্ধারা আছেন, এমনকি যে মুক্তিযোদ্ধাদের নিয়ে গত 15 বছর আওয়ামী লীগ তথাকথিত চেতনা ব্যবসা করেছে, সেই জায়গাটিতে তিনি ভাগ বসাতে চাইলেন। কিন্তু অতি উৎসাহী হয়ে তিনি এমন কিছু কথা বলে ফেললেন যা বুমেরাং হয়ে নিজের দলের দিকেই ফিরে আসলো। মীর শাহে আলম যখন দম্ভ করে বলছিলেন যে বিরোধী দল অর্থাৎ জামায়াতে ইসলামীতে কোনো মুক্তিযোদ্ধা নেই, তখনই সংসদ কক্ষে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। তিনি স্পিকারকে উদ্দেশ্য করে বলছিলেন, আপনি একজন বীরবিক্রম মুক্তিযোদ্ধা, আমাদের দলে আরো অনেক মুক্তিযোদ্ধা আছে। তার এই কথা বলার উদ্দেশ্য ছিল দেশের মানুষের কাছে এটি প্রমাণ করা যে জামায়াত মানে রাজাকারের দল। কিন্তু ইতিহাসের কি নির্মম পরিহাস, তার এই মিথ্যাচারকে প্রশ্রয় দিলেন না খোদ তার নিজ দলেরই স্পিকার বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমেদ। স্পিকার তৎক্ষণাৎ প্রতিমন্ত্রীর কথা থামিয়ে দিয়ে মাইক্রোফোন হাতে নিলেন এবং যা বললেন তা ছিল প্রতিমন্ত্রীর গালে এক বিশাল চপেটাঘাত। স্পিকার সরাসরি বললেন, আপনি ভুল তথ্য দিচ্ছেন, জামায়াত ইসলামীতেও মুক্তিযোদ্ধা আছেন। তিনি উদাহরণ হিসেবে সাতক্ষীরা 4 আসনের এমপি এবং বর্তমান বিরোধী দলীয় সদস্য গাজী নজরুল ইসলামের নাম উল্লেখ করেন। স্পিকার অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন যে গাজী নজরুল ইসলাম 9 নম্বর সেক্টরে মেজর জলিলের নেতৃত্বে সম্মুখ সমরে যুদ্ধ করেছেন। স্পিকার নিজে তাকে রণাঙ্গনে যুদ্ধ করতে দেখেছেন। সবচেয়ে বড় সত্যটি বেরিয়ে আসলো যখন স্পিকার বললেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই বীর মুক্তিযোদ্ধার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। প্রতিমন্ত্রীর এই একটি ভুল তথ্যের কারণে জামায়াত ইসলামী এখন নৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী অবস্থানে চলে গেল। তারা এখন বলতে পারবে যে কেবল আওয়ামী লীগ নয়, খোদ বিএনপিও মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান দিতে কুণ্ঠাবোধ করছে। দর্শক, ঘটনার গভীরে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই গল্প নিউজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন, যাতে আমাদের পরবর্তী বিশ্লেষণধর্মী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সংসদে প্রতিমন্ত্রীর বক্তব্যের দ্বিতীয় অংশটি ছিল আরও বেশি ভয়ঙ্কর এবং বিতর্কিত। তিনি জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান নিয়ে কথা বলতে গিয়ে এক বিশাল বোমা ফাটালেন। তিনি বললেন, ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানকে আন্দোলনের ট্রফি দিয়ে এসেছেন এবং সেখান থেকেই নির্বাচনের তারিখ নির্ধারণ করে এসেছেন। মীর শাহে আলমের এই একটি মাত্র কথা পুরো দেশের রাজনৈতিক অঙ্গনকে নাড়িয়ে দিয়েছে। তার বক্তব্যে দুটি বিষয় পরিষ্কার হয়ে উঠছে। প্রথমত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কি তবে নিরপেক্ষ ছিলেন না? তিনি কি লন্ডনে গিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলেরই এজেন্ডা বাস্তবায়ন করে এসেছিলেন? দ্বিতীয়ত, যদি নির্বাচনের তারিখ ও ফলাফল আগেই লন্ডনে বসে নির্ধারিত হয়ে থাকে, তবে এই নির্বাচনের স্বচ্ছতা কোথায়? এই বক্তব্যটি সরাসরি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা নির্বাচন প্রকৌশলের দিকে ইঙ্গিত করে।
প্রতিমন্ত্রী মীর শাহী আলম বোঝাতে চাইলেন যে 1971, 1990 এবং 2024 সালের জুলাই আগস্ট এই 3টি ঐতিহাসিক ট্রফি বা ক্রেডিট এখন বিএনপির ঘরে। তিনি আওয়ামী লীগকে 71 ও 90 এর ভাগ দিলেও জুলাই আগস্টের পুরো কৃতিত্ব তার নেতার উপর চাপাতে চাইলেন। তিনি দাবি করলেন এই আন্দোলনের মূল ক্যাপ্টেন হলেন জননেতা তারেক রহমান। কিন্তু মজার ব্যাপার হলো খোদ তারেক রহমান নিজেই কিন্তু এই দাবি করেন। দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।